জল, ওয়াটার। এই ভিডিওতে জল যে টপিকটা আছে সেটা পড়ানো হবে এনসিইআরটি বাংলা পিডিএফ। কেমিস্ট্রি চ্যাপ্টার 9 হাইড্রোজেন, তার একটা টপিক ওয়াটার বা জল। তো শুরু করা যাক। সব জীবিত প্রাণীসত্তার একটি বৃহৎ অংশ জল দ্বারা গঠিত। জীবের একটা বেশিরভাগই অংশ জল দ্বারা গঠিত। মানুষের শরীরে 60% জল থাকে এবং উদ্ভিদে প্রায় 95% জল থাকে। তাহলে আমার দেহের ওজন যা আছে তার 60%ই হচ্ছে জল। দেখে যদিও মনে হচ্ছে না, কিন্তু আমাদের দেহের 60% জল, আর উদ্ভিদের দেহের 95% জল। এটি সব জীবের বেঁচে থাকার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌগ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্রাবক। ভূপৃষ্ঠের জলের পরিমাণ সর্বত্র সমান নয়। তাহলে বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌগ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্রাবক। দ্রাবক মানে কি? যে দ্রবণের মধ্যে যেটা বেশি পরিমাণে থাকে, যার মধ্যে অন্য পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে, তাকে দ্রাবক বলে। তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্রাবকও। আর সব জায়গাতে একই রকম জল থাকে না, তো কোথায় কীরকম থাকে তার একটা চার্ট দেওয়া আছে। যে বিশ্ব জলের আনুমানিক বন্টনের তালিকা, মহাসাগরে আছে 97.33%, লবণাক্ত হ্রদ এবং অন্তর্দেশ সমুদ্রে আছে 0.008%, মেরু বরফ এবং হিমবাহে তুষার নদীতে আছে 2.04%, ভূগর্ভস্থ জল 0.61%, হ্রদ 0.009%, মাটির আর্দ্রতা 0.005%, বায়ুমণ্ডলীয় জলীয়বাষ্প 0.001%, নদীসমূহ 0.0001%। তো এর মধ্যে শুধুমাত্র ভূগর্ভস্থ জল যে 0.6% সেটা পানের উপযুক্ত, বিশেষ করে পানির উপযুক্ত। বাকি যেগুলো আছে সেটা খুব একটা উপযুক্ত নয়। জলের ভৌত ধর্ম, ফিজিক্যাল প্রপার্টিজ অফ ওয়াটার। এটি একটি বর্ণহীন এবং স্বাদহীন তরল পদার্থ। এর কোনো বর্ণ স্বাদ কিছুই নেই এবং তরল পদার্থ। জলের ভৌত ধর্মের সাথে ভারী জলের ভৌত ধর্ম দেওয়া আছে একটা ছকের নিচের দিকে। জল অণুগুলোর মধ্যে ব্যাপক হাইড্রোজেন বন্ধনের জন্য ঘনীভূত দশায়, তরল এবং কঠিন অবস্থায় জল অস্বাভাবিক ধর্ম প্রদর্শন করে। জল অণুগুলো কী হয়, যে একটা হাইড্রোজেন বন্ড হিসাবে থাকে, ঘনীভূত অবস্থায় থাকে, এবং তার জন্য এটা কি, যে একটা অস্বাভাবিক ধর্ম প্রদর্শন করে। এর জন্য হাইড্রোজেন সালফাইড ও হাইড্রোজেন সেলেনিয়ামের তুলনায় জলের হিমাঙ্ক উচ্চ হয়, স্ফুটনাঙ্কও বেশি হয়। যে জলের মধ্যে কি হাইড্রোজেন বন্ধনটা অনেক বেশি থাকে এবং সেই কারণে অস্বাভাবিক ধর্ম দেখায়। হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সেলেনিয়াম যেটা আছে তার হিমাঙ্ক বেশি হয়, স্ফুটনাঙ্কও বেশি হয়। হিমাঙ্ক বলতে যে তাপমাত্রা সে জমে বরফে পরিণত হয়ে যায় সেটা, বা কঠিনে পরিণত হয়ে যায়। আর স্ফুটনাঙ্ক বলতে যেটা যে তাপমাত্রা সেটা ফুটে বাষ্পে পরিণত হয়ে যায়। বাষ্পীভবন তাপ বেশি হয়, গলন তাপও বেশি হয়। তাছাড়া বাষ্পীভবন করতে বা গলিত করতেও মানে অনেক বেশি তাপ লাগে। অস্বাভাবিক ধর্ম দেখায় এই কিসের জন্য, সেটা হলো হাইড্রোজেন বন্ধনের জন্য। তো এরপরে যেটা আছে সেটা এই সারণীতে দেওয়া আছে। ওয়াটার এবং ভারী জল D2O এর ভৌত ধর্ম দেওয়া আছে কোনটা কেমন। আণবিক ভর গ্রাম মোল ইনভার্সে ওয়াটার হচ্ছে 18.0151 আর D2O 20.0271। তাহলে ভারী জলটা কি ভারী। গলনাঙ্ক হচ্ছে 273 কেলভিন, এটা 276.8 কেলভিন। তাহলে গলনাঙ্ক বেশি ভারী জলের। স্ফুটনাঙ্ক 373, 374.4, তাহলে স্ফুটনাঙ্কও বেশি। গঠন এনথালপি কেজি জুল মোল ইনভার্সে ওয়াটার হচ্ছে -285.9 আর এটা -294.6, তাহলে ভারী জলের ক্ষেত্রে বেশি পরিমাণে তাপ নির্গত হয়। বাষ্পীভবন এনথালপি 373 কেলভিন টেম্পারেচারে কেজি জুল মোল ইনভার্সে 40.66 আর 41.66। তাহলে বাষ্পীভবনের এনথালপির মানও বেশি। গলনের এনথালপি ওয়াটারের 6.01। যে উষ্ণতায় ঘনত্ব সর্বাধিক সেটা হলো জলের ক্ষেত্রে 276.98 কেলভিন টেম্পারেচার সবচেয়ে বেশি ঘনত্ব, আর ভারী জল হচ্ছে 284.2। ঘনত্ব গ্রাম পার ঘনসেমিতে জলের হচ্ছে 1, আর D2O বা ভারী জলের হচ্ছে 1.1059। স্নান্দ্রতা জলের হচ্ছে 0.8903 আর ভারী জলের 1.107। পরবৈদ্যুতিক ধ্রুবক 78.39, 78.06। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক ভারী জলের কম। তড়িৎ পরিবাহিতা জলের তড়িৎ পরিবাহিতা হচ্ছে 5.7 × 10⁻⁸। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটা আছে সেটাই শুধুমাত্র ভারী জলের কম, বাদবাকি সবটাই সাধারণ জলের ভারী জলের বেশি। এখানে এটাই লেখা আছে যে অন্যান্য তরলের তুলনায় জলের
তাপগ্রাহিতা, তাপ পরিবাহিতা, পৃষ্ঠটান, দ্বিমেরু ভ্রামক, পরবর্তী ধ্রুবক ইত্যাদির মান বেশি হয়। জলের যে তাপগ্রাহিতা, তাপ পরিবাহিতা, পৃষ্ঠটান, তারপর দ্বিমেরু ভ্রামক, পরবর্তী ধ্রুবক, এগুলো হচ্ছে মানটা বেশি হয় সবার থেকে। জলের এই বৈশিষ্ট্যগুলো জীবমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ুর স্থিতাবস্থা এবং জীবকুলের দেহের তাপমাত্রা বজায় রাখার জন্য জলের উচ্চ বাষ্পীভবন তাপ এবং উচ্চ তাপগ্রাহিতা দায়ী। যে জল কি যে স্থির অবস্থায় থাকে, স্থিত অবস্থায় থাকে এবং জীবকুলে যে দেহের তাপমাত্রা সেটা বজায় রাখে, এর কারণ হচ্ছে কি এর উচ্চ বাষ্পীভবন তাপ, যে সহজে এটা বাষ্পে পরিণত হয়ে যায় না, তরল অবস্থাতেই থাকে। কারণ বাষ্পীভবন হওয়ার জন্য প্রচুর তাপ লাগে, তার জন্য সেটা স্থায়ী অবস্থায় থাকে। এবং উচ্চ তাপগ্রাহিতা দায়ী, যে তাপ খুব একটা গ্রহণও করে না। এর উদ্ভিদ বা প্রাণীর উচ্চ তাপগ্রাহিতা মানে কি খুব সহজে তাপকে গ্রহণ করে নিতে পারে, নিজের টেম্পারেচার বৃদ্ধি করতে পারে তার জন্য। এটি উদ্ভিদ বা প্রাণীর বিপাকের জন্য প্রয়োজনীয় আয়ন এবং অণুসমূহের পরিবহনের উত্তম দ্রাবক। যে তাছাড়া দ্রাবক রূপে কাজ করে, যে আমাদের দেহের মধ্যে বিভিন্ন অণু চলাচলের জন্য কি দ্রাবক প্রয়োজন, সেই দ্রাবক হিসেবে কাজ করে, ফলে সহজেই বিভিন্ন অণু এক জায়গা থেকে অন্য জায়গাতে পরিবাহিত হতে পারে। ধ্রুবীয় অণুসমূহ এমনকি সমযোজী যৌগসমূহ যেমন অ্যালকোহল এবং কার্বোহাইড্রেট জলের সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করে দ্রবীভূত হয়। ধ্রুবীয় যৌগসমূহ তো সহজে দ্রবীভূত হবে, এটা সাধারণ ব্যাপার। কিন্তু যে অধ্রুবীয় যৌগসমূহ, যে সমযোজী যৌগ যেমন অ্যালকোহল, তারপর কার্বোহাইড্রেট, এগুলোও দ্রবীভূত হয়ে যায় হাইড্রোজেন বন্ধন গঠনের জন্য। এবার দেওয়া আছে জলের গঠন। গ্যাসীয় দশায় জল অণু 104.5 ডিগ্রি কোণ বিশিষ্ট বাঁকা আকৃতির হয় এবং OH এর বন্ধন দৈর্ঘ্য 95.7 পিকোমিটার হয়। চিত্র 9.1 এ দেওয়া আছে। এটি অত্যন্ত ধ্রুবীয় অণু, যেমন বিতে দেওয়া আছে। কক্ষীয় অভিলেখ 91C-তে দেওয়া আছে। তরল দশায় জল অণুগুলো হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে একত্রে সংগঠিত অবস্থায় থাকে। তো ওয়াটারের যে গঠন সেটা দেওয়া, ওয়াটারের গঠনটা কেমন সেটা দেওয়া আছে, ডিটেলসই দেওয়া আছে এখানে, যে কেমন হয়ে থাকে ওয়াটারের গঠনটা। যে এরকম একটা কোণীয় আকৃতির হয়, কোণটার মান করতে 104.5 ডিগ্রি, আর এই যে দৈর্ঘ্যটা সেটা 95.7 পিকোমিটার। আর এখানে অক্সিজেনের ওপর দুটো নেগেটিভ মাইনাস, আর হাইড্রোজেনের উপর একটা পজিটিভ, এখানে একটা পজিটিভ, এবং তার জন্য এটা একটা নিউট্রাল, দুটো পজিটিভ আর দুটো নেগেটিভ। আর যে অক্ষীয় অণু, যে এই যে কক্ষগুলো কেমনভাবে আছে সেটা হচ্ছে C নম্বর চিত্রতে দেখানো হয়েছে। তো এরপরে কি আছে, জলের কেলাসিত রূপটি হলো বরফ কেলাসিত, মানে জল যখন কঠিন হয়ে যায় তখন কেলাসের আকার হয়, একটা নির্দিষ্ট আকৃতি ধারণ করে, সেটা হলো বরফ। বায়ুমণ্ডলীয় চাপে বরফ হেক্সাগন রূপে কেলাসিত হয় এবং খুব কম তাপমাত্রায় এটি ঘনীভূত হয়ে ঘনকে রূপান্তরিত হয়। তাহলে যখন এটা কেলাসিত হয় তখন হেক্সাগোনাল সর্বোচ্চ আকৃতি যেটা সেটা হয়, এবং আস্তে আস্তে যেটা ঘনীভূত হয়ে হয়ে ঘনকের মতো আকৃতি ধারণ করে। বরফের ঘনত্ব জলের চেয়ে কম, তাই বরফের ঘনকটি জলে ভাসে। বরফের ঘনত্বটা কি জলের থেকে কম হয়, আর ঘনত্ব কম হওয়ার জন্য জলের ওপর বরফ ভাসে, কারণ কি ওর মধ্যে অনেকটা ফাঁকা স্থান থাকে, কেলাসাগারের মধ্যে অনেকটা ফাঁকা স্থান থাকে বরফে, তার জন্য তার ঘনত্ব কম হয় এবং সেটি জলের ওপর ভেসে বেড়ায়। শীতকালে হ্রদের উপরিতলে জল জমে বরফ তৈরি হয়, যা তাপের অন্তরক হিসাবে কাজ করে এবং জলজ জীবকুলকে বাঁচতে সাহায্য করে। এই ঘটনাটি বাস্তুতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। যে হ্রদের উপরতলে দেখা যাচ্ছে বরফের একটা আস্তরণ পড়ে যায় শীতকালে, যেগুলো বেশি উষ্ণ, মানে কম উষ্ণতা বিশিষ্ট দেশ, শীত প্রধান দেশ সেখানে, এবং তার ফলে কী হয় যে বরফের মধ্যে দিয়ে তাপ যেতে পারে না, ফলে নিচে যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বজায় থাকে, এবং সেই 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে কী হয় যে সেখানকার জীবকুলগুলো সহজে বেঁচে থাকতে পারে। বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা। তো এরপরে জলের গঠন এখানে দেখা হলো, যে কাজটা কি সেটাও বোঝা গেল। তারপর বরফ যে হালকা সেটা বোঝা গেলো, কারণ তার মধ্যে একটা ফাঁকা আছে, বরফের গঠনটা পড়লে সেখানে বোঝা যাবে যেটা ভেসে বেড়ায় কেন। তো বরফের গঠন চিত্র 9.2-তে দেখানো হয়েছে। বরফে জল অণুগুলো খুব সুশৃঙ্খলভাবে হাইড্রোজেন বন্ধনের দ্বারা যুক্ত হয়ে ত্রিমাত্রিক গঠনাকৃতি লাভ করে, একটা 3D স্ট্রাকচার তৈরি হয়। জলের অণুগুলো হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয় এবং একটা 3D স্ট্রাকচার তৈরি হয়। এক্স রশ্মি দ্বারা বরফের কেলাসিত রূপটিকে পর্যবেক্ষণ করলে দেখা যায় প্রতিটি অক্সিজেন পরমাণু অপর 4টি অক্সিজেন পরমাণু থেকে 276 পিকোমিটার দূরত্ব অবস্থান করে চতুস্তলকীয় আকৃতি ধারণ করে। এই যে কেলাসটা কেমন সেটা পর্যবেক্ষণ করার জন্য এক্স রশ্মি দিয়ে যদি দেখানো যায়, তো দেখা যাবে এই যে এক্স রশ্মি দেওয়া আছে, সেই এক্স রশ্মিতে দেখা যাবে যে এই যে যে পিঙ্ক কালারের আছে, পিঙ্ক কালারের যে হাইড্রোজেন আছে আর গ্রিন কালারের অক্সিজেন আছে।
তো সেই গ্রিন কালারের যে অক্সিজেন, এই একটা অক্সিজেন আর এই একটা অক্সিজেন, এই দুটো অক্সিজেনের মধ্যে দূরত্ব কতটা? 276 পিকোমিটার। দুটো অক্সিজেনের মধ্যে দূরত্ব 276 পিকোমিটার। এবং এই যে গঠনটা কেমন সেটা দেওয়া আছে, বরফের গঠনটা এখানে দেওয়া আছে কেমন হয়ে থাকে। হাইড্রোজেন বন্ধনের জন্য বরফের গঠন কিছুটা খোলা আকৃতি বিশিষ্ট হয়। এই যে এখানে ফাঁকা স্থান দেখা যাচ্ছে এবং এই গঠনের ভিতরে ফাঁকা স্থান তৈরি হয়। এই ফাঁকা স্থানগুলো উপযুক্ত আকারের জন্য উপযুক্ত আকারের অন্য অণুগুলোকে ধরে রাখতে পারে। তো দেখা যাচ্ছে যে এখানে ফাঁকা স্থান আছে কতগুলো, এই যে ফাঁকা স্থান, ফাঁকা স্থান, ফাঁকা স্থান। সো এই ফাঁকা স্থানের জন্য এটা কি হয়? ঘনত্ব কম হয়। ফাঁকা স্থানে কি অন্য পদার্থ এই ফাঁকা স্থানে থাকতে পারে। এটা 3D স্ট্রাকচার এখানে দেওয়া আছে, খোলা আকৃতির এবং ফাঁকা স্থান আছে এবং তার জন্য এর ঘনত্বটা কম হয় এবং এই ফাঁকা স্থানে অন্যান্য অণু থাকতে পারে। তো এবার জলের ভৌত ধর্ম দেখা গেল, বরফের গঠন দেখা গেল, জলের গঠন দেখা গেল, একটা খাঁচার মতো যে অংশ জলের গঠন, এই বরফের গঠনটা দেখা গেল। এবার জলের রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টিজ অফ ওয়াটার। জলের রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টিজ অফ ওয়াটার। জল বহু সংখ্যক পদার্থের সঙ্গে বিক্রিয়া করে। কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া নিচে দেওয়া হলো। যে এর রাসায়নিক ধর্মগুলো কী কী কিছু দেখা যাক। যে প্রথমে আছে উভয়ধর্মী প্রকৃতি বা অ্যাম্ফোটেরিক নেচার, যে অ্যাসিড এবং ক্ষার দুই হিসাবেই কাজ করে। জল অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে ক্রিয়া করে, এই জন্য এটি উভয়ধর্মী পদার্থ হিসাবে আচরণ করে। এটা অ্যাসিডের সঙ্গেও বিক্রিয়া করে, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে এবং তার জন্য এটা কি উভয়ধর্মী পদার্থ। ব্রনস্টেডের মতে জল অ্যামোনিয়ার সঙ্গে অম্লরূপে কাজ করে এবং H2S এর সঙ্গে ক্ষার রূপে কাজ করে। মানে বিষয়টা হচ্ছে যেমন যে জলের চাইতে যদি যে পদার্থের সঙ্গে বিক্রিয়া করছে সেটা যদি জলের থেকে বেশি ক্ষারীয় হয় তাহলে সে নিজে অ্যাসিড হিসাবে কাজ করবে, আর যদি সেটা জলের থেকে বেশি অ্যাসিডিক হয় তাহলে জল সেখানে ক্ষার হিসাবে কাজ করবে। তো এখানে অ্যামোনিয়া কি একটি অত্যন্ত ক্ষারীয় পদার্থ, জলের থেকে বেশি ক্ষারীয়, তাই এখানে জল অ্যাসিড হিসাবে কাজ করবে। আর হাইড্রোজেন সালফাইড জলের থেকে বেশি অ্যাসিডিক, তাই ওখানে সে ক্ষার হিসাবে কাজ করবে। তো এখানে বিক্রিয়াও দেওয়া আছে যে ওয়াটারের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করলো, যে সেখানে তৈরি হলো কি NH4+ আর OH-। তো এখানে তীর চিহ্ন দেয়নি ওরা, তো সেটা দিয়ে দিলাম যে ওয়াটারের সঙ্গে। তো প্রথম ক্ষেত্রে জল কি করছে, যে প্রথম ক্ষেত্রে জল অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে, জল অ্যাসিড রূপে কাজ করছে, সে একটা H+ ত্যাগ করে OH- তৈরি করলো, আর এখানে অ্যামোনিয়া একটা H+ গ্রহণ করে সেখান থেকে NH4+ তৈরি করলো। দ্বিতীয় ক্ষেত্রে হাইড্রোজেন সালফাইড বেশি অ্যাসিডিক, তাই এখানে জল ক্ষারের মতো কাজ করবে, ক্ষারের মতো কাজ করে একটা H+ গ্রহণ করে H3O+ তৈরি করবে, আর H2S একটা H+ ত্যাগ করে HS- রূপে কাজ করবে। তো উভয় রূপে কাজ করছে। নিম্নরূপে জলের স্ব-আয়নায়ন বা শত-প্রোটোলাইসিস ঘটে। যেহেতু উভয়ধর্মী তার জন্য সে নিজের সঙ্গে আবার বিক্রিয়া করে, একটা জলের অণু অ্যাসিড রূপে আর একটা জলের অণু ক্ষার রূপে কাজ করে এবং সেখানে স্ব-আয়নায়ন সেলফ আয়নাইজেশন বা শত-প্রোটোলাইসিস বা অটো-প্রোটোলাইসিস হয়ে থাকে। সেলফ আয়নাইজেশন বা অটো-প্রোটোলাইসিস হয়ে থাকে, যেমন ওয়াটার অ্যাসিড 1 ক্ষার, সেখান থেকে একটা জলের অণু অ্যাসিড রূপে, একটা জলের অণু ক্ষার রূপে কাজ করবে। যে অ্যাসিড রূপে কাজ করবে সে H+ ত্যাগ করে OH- তৈরি করবে এবং ক্ষার তৈরি করবে, আর যে ক্ষার রূপে কাজ করবে সে H+ গ্রহণ করে অ্যাসিড তৈরি করবে। তার জন্য মানে কি নিজের সঙ্গে বিক্রিয়া করছে, একটা জলের অণুর অ্যাসিড রূপে আর একটা জলের অণু ক্ষার রূপে কাজ করছে, মানে এটাকে বলা হয় সেলফ আয়নাইজেশন বা অটো প্রোটোলাইসিস, নিজে ভাঙা। এবং সেখান থেকে অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষার, এই দুটো বিষয় একটু কমপ্লিকেটেড জিনিস, যেটা যে আয়নিক ইকুইলিব্রিয়াম আছে সেই চ্যাপ্টারে ভালো করে ডিটেলসে পড়ানো হবে। অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষার। এখানে জাস্ট একটু বলে যে অ্যাসিড H+ অ্যাসিডের কাজ কি? H+ গ্রহণ করা না, অ্যাসিডের কাজ কি? H+ ত্যাগ করা, H+ গ্রহণ করা বা ইলেকট্রন ত্যাগ করা। তো H+ গ্রহণ করে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। আর ক্ষার কি? ক্ষারের কাজ কি? ইলেকট্রন গ্রহণ করা বা H+ ত্যাগ করা। H+ ত্যাগ করে যেটা তৈরি করবে সেটা হচ্ছে অনুবন্ধী ক্ষার। তো এই জিনিসটা ডিটেলসে ভালো করে যে কেমিক্যাল আয়নিক ইকুইলিব্রিয়াম আছে সেখানে ডিটেলসে পড়ানো হবে। তো নেক্সট যে পার্ট সেটা হলো রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া, যেখানে জল জড়িত।
রেডক্স রিয়াকশন ইনভলভিং ওয়াটার। উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু দ্বারা জল খুব সহজেই ডাইহাইড্রোজেনে বিজারিত হয়। উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু কারা? সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, রোবিডিয়াম, সিজিয়াম, যে উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু, তাদের সঙ্গে জল বিক্রিয়া করবে এবং সেখান থেকে হাইড্রোজেন বিজারিত হয়ে হাইড্রোজেনে বিজারিত হবে। জল বিজারিত হয়ে হাইড্রোজেন তৈরি করবে। এই যেখানে হাইড্রোজেন দেওয়া আছে, হাইড্রোজেন তৈরি হয়েছে। যে জল এখানে বিজারিত হয়েছে, বিজারিত মানে কি অক্সিজেন ত্যাগ, সেই অক্সিজেন ত্যাগ করে সেখানে হাইড্রোজেনে বিজারিত হয়েছে। বা জারণ বিজারণের যে এখানে -2 এখানে +1 আছে, এখানে +1 থেকে এখানে 0 হয়েছে, মানে কি অক্সিডেশন নাম্বার কমেছে, মানে বিজারণ হয়েছে। সে একই রকমভাবে বিজারণ হয়ে হাইড্রোজেন তৈরি করে। বা এখানে এটি ডাইহাইড্রোজেনের একটি গুরুত্বপূর্ণ উৎস। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল অক্সিজেনে জারিত হয়। যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা, যেটা আমরা বায়োলজিতে পড়ি, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু ওয়াটার। এখানে যে জলটা আছে, এখানে যে জলটা আছে, সেই জলটাও এখানে যে জল অক্সিজেনে জারিত হয়, জল জারিত হয় আর কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। তো এখানেও একই রকমভাবে জল অক্সিজেনে জারিত হয়, হাইড্রোজেন ত্যাগ করে অক্সিজেনে জারিত হয়, আর যে কার্বন ডাইঅক্সাইড সেটা বিজারিত হয়। তো একটা মনে রাখলেই হবে যে জল জারিত হয়, জল বর্গীয় জ জারিত হয়, বর্গীয় জ, জল জারিত হয়, মনে রাখার টেকনিক। তাছাড়া ফ্লোরিন আছে, ফ্লোরিনও জলকে অক্সিজেনে জারিত করে। তাছাড়া ফ্লোরিনের সঙ্গে যদি জল বিক্রিয়া করে, তো সেখান থেকেও জল জারিত হয়ে অক্সিজেন তৈরি করবে। জারণ মানে কি? জারণ মানে অক্সিজেন গ্রহণ বা হাইড্রোজেন ত্যাগ। তো এখানে হাইড্রোজেন ত্যাগ হয়ে অক্সিজেন তৈরি হচ্ছে। বা একই রকমভাবে যেটা -2 ছিল, অক্সিজেনটা এখানে 0 হয়ে গেছে, বা অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পাচ্ছে, মানে জারণ হচ্ছে। তো এখানে জল যে জারক পদার্থ হিসেবে কাজ করে সেটা দেখা হলো 3টে উদাহরণের মাধ্যমে। প্রথমে দেখা হলো উভয়ধর্মী ধর্ম, তারপর দেখা হলো জারণ, যে হাইড্রোজেনে বিজারিত হচ্ছে, জল হাইড্রোজেনে বিজারিত হচ্ছে, ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করছে। আর এখানে দেখা গেলো যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল অক্সিজেনে জারিত হচ্ছে, তারপর ফ্লোরিনের সাহায্যেও জল জারিত হয়ে অক্সিজেন তৈরি করছে। এবার তৃতীয় যে বৈশিষ্ট্য বা ধর্ম, সেটা হলো আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা হাইড্রোলাইসিস রিয়াকশন। তাহলে এই দুটো ক্ষেত্রে দেখা গেলো জল জারিত হচ্ছে, আর যে ধাতুর সঙ্গে বিক্রিয়া সেখানে বিজারিত হচ্ছে। এবার তৃতীয় যে বিক্রিয়া, সেটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা হাইড্রোলাইসিস রিয়াকশন। উচ্চ পরাবৈদ্যুতিক ধ্রুবকের জন্য জলের জলযোজন বা হাইড্রেশন প্রবণতা খুব উচ্চ। হাইড্রেশন প্রবণতা মানে কি? জলের জলযোজন মানে জলকে আকর্ষণ করে, এটি অনেক আয়নীয় যৌগকে দ্রবীভূত করে। তবে কিছু সমযোজী ও কিছু তড়িৎযোজী যৌগ জলে আর্দ্র বিশ্লেষিত হয়। জলে আর্দ্র বিশ্লেষিত হয় মানে কি? জলে ভেঙে যায়। যেমন এখানে দেখা যাচ্ছে যে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যে এবং জলে আর্দ্র বিশ্লেষিত হয় মানে কি? জলে ভেঙে যায়। অনেক আয়নীয় যৌগ আছে যেখানে দ্রবীভূত করে, এবং সমযোজী তড়িৎযোজী সব রকমই যৌগ জলে আর্দ্র বিশ্লেষিত হয় মানে ভেঙে যায়। যেমন P4O10 আছে, জলে যুক্ত হয়ে সেখান থেকে H3PO4 তৈরি হয়েছে। সিলিকন টেট্রাক্লোরাইড আছে, জলের সঙ্গে বিক্রিয়া করে সেখানে সিলিকা SiO2 আর HCl তৈরি করলো, ভেঙে গেল। N-3 অ্যাজাইড আছে, ওয়াটারের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া প্লাস OH- তৈরি করলো। আর্দ্র বিশ্লেষণ, জলের প্রভাবে যে বিশ্লেষণ বা জলের প্রভাবে যে রিয়াকশন, সেটা হচ্ছে কি? হাইড্রোলাইসিস রিয়াকশন। তো তাহলে আর্দ্র বিশ্লেষণও দেখা গেলো যে হাইড্রোলাইসিস রিয়াকশনও দেখায় যে অনেক তড়িৎযোজী ও সমযোজী যৌগ জলে দ্রবীভূত হয়। এবার এরপরে যেটা হচ্ছে জল সংযোজন বিক্রিয়া বা হাইড্রেট গঠন। যে জলের অণু সংযোজন হয়ে যাচ্ছে, যেটা যে জলকে সংযুক্ত করছে, সেটা হচ্ছে জল সংযোজন। বহু লবণের জলীয় দ্রবণ থেকে লবণগুলোকে শোধক লবণ রূপে কেলাসিত করা যায়। জল সংযোজন বিভিন্ন ধরনের ঘটে। শোধক লবণ রূপে মানে কি? জল ওই যৌগটার মধ্যেই জল থেকে যায় বা সংযোজন হয়ে যায় বা যুক্ত হয়ে যায়, সেটা হচ্ছে কি? জল সংযোজন। যেমন 1 নম্বর আছে অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত জলের অণু। যেমন ক্রোমিয়াম হেক্সা, যে 6টা জলের অণু কি অসমযোজী বন্ধনের মাধ্যমে ক্রোমিয়ামের সঙ্গে যুক্ত আছে। কেলাস জালকের অন্তর্বর্তী অংশে আবদ্ধ জলের অণু, যেমন বেরিয়াম ক্লোরাইড 2 বেরিয়াম ক্লোরাইডের যে কেলাস জালক আছে তার অন্তর্বর্তী বা ইন্টারস্টিসিয়াল অংশ, সেখানে জলের অণু যুক্ত হতে পারে।
হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ জলের অণু যেমন CuH2O+2 SO4-2, কপার সালফেট 5 অণু জলের মধ্যে জলের অণু, সেটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। তাহলে 3টে এক্সাম্পল এখানে দেওয়া আছে, যে 1 নম্বর যে এই যে জলের অণুটা সেটা অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, এই জলের অণুটা সেটা অন্তর্বর্তী অংশে যুক্ত আছে, আর এই যে জলের অণুটা সেটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। তো জল কিভাবে সংযুক্ত হচ্ছে একটা আয়নের মধ্যে বা একটা যৌগের মধ্যে সেটা দেখা গেল। অসমযোজী বন্ধনের মাধ্যমে হতে পারে, অন্তর্বর্তী স্থানে হতে পারে, হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে হতে পারে। এবার এখানে একটা কোয়েশ্চেনও আছে, কপার সালফেট বা 5 অণু ওয়াটার যে অণুতে কয়টি জল অণু হাইড্রোজেন বন্ধন দ্বারা সংযোজিত? তো একটি মাত্র জল অণু যেটি বন্ধনীর বাইরে অর্থাৎ সবর্গীয় স্তরের বাইরে অবস্থিত সেটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত। বাকি 4টি জল অণু অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত। কপার সালফেটের মধ্যে 5 অণু জল আছে, তার মধ্যে 4 অণু জল কি হয় যে অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, আর 1 অণু জল বাইরের দিকে থাকে, সেটাই একমাত্র হাইড্রোজেন বন্ধনের দ্বারা আবদ্ধ থাকে। তো এই কপার সালফেটের যে পরবর্তীকালে সেই কপার সালফেটের যে পুরো গঠনটা, কপার সালফেট 5 অণু ওয়াটার, সেই গঠনটা দেখাবো, সেখানে পুরো ডিটেলসে দেখিয়ে দেবো যে কোন জলের অণুটা হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। তো তা এখানে মনে রাখবে যে এটা যে এর মধ্যে একটাই জলের অণু যেটা সবচেয়ে বাইরের দিকে থাকে সেটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, আর 4টে যে জলের অণু ভেতরের দিকে থাকে সেটা অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। তো এরপরে যে টপিক সেটা হচ্ছে ক্ষার জল এবং মৃদু জল, হার্ড অ্যান্ড সফট ওয়াটার। ক্ষার জল আর মৃদু জল পড়ার আগে কী পড়লাম এটা একবার দেখে নিই। যে জল সংযোজন বা হাইড্রেট গঠন করছে অসমযোজী কেলাস জালক বা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে, সেটা আদ্র বিশ্লেষণ প্রক্রিয়া যে সমযোজী তৈজীয় যৌগ জলে দ্রবীভূত হচ্ছে, ভেঙে যাচ্ছে। তারপর উভয়ধর্মী প্রকৃতি, রেডক্স বা জারণ বিক্রিয়া ইত্যাদি রাসায়নিক ধর্মগুলো পড়া হলো। এবার ক্ষার জল এবং মৃদু জল। বৃষ্টির জল প্রায় বিশুদ্ধ, বায়ুমণ্ডলের কিছু গ্যাস দ্রবীভূত অবস্থায় থাকতে পারে, মানে বৃষ্টির যে জলটা সেটা বিশুদ্ধ জল, খুব অল্প পরিমাণে গ্যাস সেখানে দ্রবীভূত থাকতে পারে, কিন্তু বেশিরভাগটা অনেকটাই বিশুদ্ধ। জল উত্তম দ্রাবক হওয়ায় এটি যখন ভূত্বকের উপর দিয়ে প্রবাহিত হয় তখন অনেক ধরনের লবণকে দ্রবীভূত করে। তো আমরা আগে দেখেছি যে জল একটা উত্তম দ্রাবক, অনেক কিছু এর মধ্যে দ্রবীভূত থাকে। তো ভূপৃষ্ঠের মধ্যে দিয়ে যখন জল বয়ে যায়, সেটা পাহাড় থেকে হোক বা নদীর উপর দিয়ে হোক বা সমুদ্রের মধ্যে হোক, সেই বয়ে যাওয়ার সময় কি বিভিন্ন রকমের যে লবণ আছে সেটা কি দ্রবীভূত হয়ে যায়। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ঘটিত লবণ হাইড্রোজেন কার্বনেট, ক্লোরাইড এবং সালফেট রূপে জলে উপস্থিত থেকে জলকে ক্ষার করে। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম ঘটিত লবণ কী করে যে কার্বনেট, ক্লোরাইড এবং সালফেট রূপে জলের মধ্যে থাকে এবং জলকে ক্ষার করে দেয়, মানে জলকে, যে জলে ফেনা হয় না সেটা হচ্ছে ক্ষার জল, যে জলে সহজে ফেনা হয়ে যায় সেটা হচ্ছে মৃদু জল। তো সেই ক্ষার জল, সেই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের যে লবণ, ক্যালসিয়াম কার্বনেট হতে পারে, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, বা ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, এগুলো জলের মধ্যে থেকে জলকে ক্ষার করে। ক্ষার জল সাবানের সঙ্গে ফেনা তৈরি করে না। আগে দেখলাম যে ক্ষার জল সাবানের সঙ্গে ফেনা তৈরি করে না। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের দ্রবণীয় লবণ বিহীন জলই হলো মৃদু জল। আর যে সমস্ত জলের মধ্যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের ক্লোরাইড, সালফেট এবং কার্বনেট এই অণুগুলো নেই বা এই লবণগুলো নেই, সেটা মৃদু জল। আর যাদের মধ্যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের কার্বনেট, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের কার্বনেট, ক্লোরাইড এবং সালফেট দ্রবীভূত অবস্থায় আছে, সেগুলো হলো ক্ষার জল। এবং মৃদু জল কি, যাদের মধ্যে থাকে না সেটা মৃদু জল, আর মৃদু জল সহজেই ফেনা তৈরি করে। ক্ষার জল সাবানের সঙ্গে গাদ, স্কাম বা অধক্ষেপ তৈরি করে। ক্ষার জল যখন সাবানের সঙ্গে মিশে যায় তখন সেখান থেকে একটা স্কাম তৈরি হয়। সাবানের সোডিয়াম স্টিয়ারেট C17H35CONA ক্ষার জলের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম স্টিয়ারেট রূপে অধক্ষিপ্ত হয়। তো ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের যে লবণটা, কার্বনেট, সালফেট বা ক্লোরাইড, তাদের মধ্যে থেকে যে ধাতুটা আছে সেই ধাতুটা যে আছে ক্যালসিয়াম+2 হতে পারে বা ম্যাগনেসিয়াম+2 M+2, সেটা সাবানের যে স্টিয়ারেট আছে C17H35CONA তার সঙ্গে বিক্রিয়া করে C17H35COO2M তৈরি করে, এবং এটাই স্কাম তৈরি করে। এই যে সেটাই স্কাম, অধক্ষিপ্ত হয়ে যায় এবং স্কাম তৈরি করে। সুতরাং ক্ষার জল লন্ড্রির জন্য উপযুক্ত নয়।
যে জামা কাপড় পরিষ্কার করার জন্য উপযুক্ত নয়, কারণ এর যদি জামা কাপড় পরিষ্কার করা হয় তো সেক্ষেত্রে যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের যে অধক্ষেপটা সেটা লেগে সেটা গাঢ় লেগে বা স্কামটা লেগে সেটা নোংরা হয়ে যেতে পারে, জামাটা খারাপ হয়ে যেতে পারে। এটি ব্রয়লারের জন্য ক্ষতিকারক, কারণ ব্রয়লারে অদ্রাব্য লবণের পুরো আস্তরণ গঠিত হয়। মানে এটা ব্রয়লারের বা যে জল গরম করার জন্য যে এটা সেটা হতে উপযুক্ত নয়, কারণ সেক্ষেত্রেও এটা আস্তরণ পড়ে যেতে পারে। এই আস্তরণ ব্রয়লারের কার্যক্ষমতা হ্রাস করে, ফলে কি ব্রয়লারের পরবর্তীকালে যদি কোনো জল গরম করতে যায় তাহলে সেটা খুব সহজে গরম হবে না। জলের খরতা দুই ধরনের হয়, অস্থায়ী খরতা, স্থায়ী খরতা। তো এবার খরতা দুই রকমের, একটা অস্থায়ী খরতা, একটা স্থায়ী খরতা। খর জলে আবার দুই রকম খরতা, একটা অস্থায়ী আর একটা হচ্ছে স্থায়ী। আর খর জলে যে স্কামটা তৈরি হয় তার কারণটা হচ্ছে কি ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের কার্বনেট, ক্লোরাইড এবং যে সালফেট আছে তার অধক্ষেপ পড়ে যায়, তার জন্য সেই স্কামটা বা অধিক্ষিপ্ততা পড়ে। তো এবার দেখা যাক আস্তে আস্তে অস্থায়ী খরতা এবং স্থায়ী খরতা। তো প্রথমে আছে অস্থায়ী খরতা বা টেম্পোরারি হার্ডনেস। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাইড্রোজেন কার্বনেটের উপস্থিতির জন্য জল অস্থায়ী ক্ষয় হয়। জলের অস্থায়ী ক্ষয়তা দূর করা যায়, যে কী কী পদ্ধতিতে দূর করা যায় সেটা দেওয়া আছে। আর কী কারণে হয় অস্থায়ী ক্ষয়টা হয় হাইড্রোজেন বাইকার্বনেট। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের হাইড্রোজেন বাইকার্বনেটের লবণ দ্রবীভূত থাকলে সেটা হবে অস্থায়ী ক্ষয়তা। আর ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্লোরাইড বা সালফেট লবণ দ্রবীভূত থাকলে সেটা হবে স্থায়ী ক্ষয়তা। তো অস্থায়ী ক্ষয়তার কারণ হচ্ছে কি যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের হাইড্রোজেন কার্বনেট। তো এই অস্থায়ীকরতা দূর করার পদ্ধতি কী আছে, স্ফুটন পদ্ধতি, ক্লার্কের পদ্ধতি, আর 3 নম্বর হচ্ছে আয়ন। এই 3 নম্বর হচ্ছে না, এই দুটো পদ্ধতি হচ্ছে অস্থায়ীকরতা দূরকরণের পদ্ধতি। অস্থায়ীকরতা খুব সহজেই দূর করা যায় স্ফুটন পদ্ধতি আর ক্লার্কের পদ্ধতি, দুটো পদ্ধতি দেওয়া আছে। তো প্রথমে আসছে স্ফুটন পদ্ধতি। স্ফুটনের সময় জলে দ্রবীভূত ম্যাগনেসিয়াম বাইকার্বনেট অদ্রবণীয় ম্যাগনেসিয়াম কার্বনেটে রূপান্তরিত হয় এবং ক্যালসিয়াম বাইকার্বনেট অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেটে পরিবর্তিত হয়। পরিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে এই অধক্ষেপগুলোকে পৃথক করা যায়। এইভাবে প্রাপ্ত পরিশুদ্ধ জল হলো মৃদু জল। তো ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের যে বাইকার্বনেট তার জন্য তো অস্থায়ী ক্ষমতা তৈরি হয়, তাকে যদি স্ফুটন করা যায় বা হিট দেওয়া যায় তো সেখানে কী হবে যে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট থেকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম বাইকার্বনেট থেকে ক্যালসিয়াম কার্বনেট এগুলো থাকবে, আর কার্বন ডাইঅক্সাইড তো উবে যাবে, কোনো ব্যাপার নেই। তো এগুলোকে পরবর্তীকালে পরিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে দূর করা যায় এবং বিশুদ্ধ জল পড়ে থাকবে। তাহলে তাপ দেওয়ার ফলে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট থেকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম বাইকার্বনেট থেকে ক্যালসিয়াম বাইকার্বনেট থেকে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হলো, এবং এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম কার্বনেট কী হবে পরিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে অধক্ষেপগুলোকে আলাদা করলাম, যে জলটা পেলাম সেটাই হলো মৃদু জল। তাহলে খুব ইজি, স্ফুটন প্রক্রিয়ার মাধ্যমে পার্থক্য করলাম। 2 নম্বর হচ্ছে ক্লার্কের পদ্ধতি, ক্লার্কস মেথড। এই পদ্ধতিতে পরিমাণ অনুযায়ী চুন খর জলের সঙ্গে যোগ করা হয়। এটি ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে অধক্ষিপ্ত করে। ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে অধক্ষিপ্ত করে, যাকে পরিশ্রুত করে দূর করা যায়। তো একই রকমভাবে ওটাতে যেমন হিট দিয়েছিলাম, স্ফুটন পদ্ধতিতে কী করেছিলাম হিট দিয়েছিলাম, ক্লার্কের পদ্ধতিতে চুন দেওয়া হয়। ক্লার্ক ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্লার্ক থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এদের এটা মনে রাখলেই হবে যে ক্লার্ক থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো ক্যালসিয়াম বাইকার্বনেট আর ম্যাগনেসিয়াম বাইকার্বনেট এই দুটোর জন্য তো অস্থায়ী ক্ষমতা তৈরি হচ্ছে, তো তার মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলাম বা চুন দিলাম। চুন দেওয়ার ফলে কী হলো ক্যালসিয়াম বাইকার্বনেট যেটা ছিল সেটা ক্যালসিয়াম কার্বনেটে অধিক্ষিপ্ত হলো, আর ম্যাগনেসিয়াম বাইকার্বনেট যেটা ছিল সেটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডে অধিক্ষিপ্ত হলো। তো ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি এ দুটো কি সহজেই পরিশ্রমণ প্রক্রিয়ার মাধ্যমে দূর করা যাবে, এবং দূর করলে যে জলটা পড়ে থাকবে সেই জলটাই হলো অস্থায়ী, সেই জলটাই হলো মৃদু জল। তো দুটো প্রক্রিয়ার মাধ্যমে অস্থায়ীকতা দূর করা যায় এবং খুব ইজি দুটো পদ্ধতি। প্রথমটা হচ্ছে স্ফুটন পদ্ধতি। সেই স্ফুটন পদ্ধতিতে তাপ দিয়ে যদি উত্তপ্ত করা হয় তবে সেখান থেকে বাইকার্বনেটগুলো কার্বনেট এবং হাইড্রোক্সাইডে পরিণত হবে এবং কার্বনেট এবং হাইড্রোক্সাইডগুলোকে সহজে পরিশ্রমণ প্রক্রিয়ার মাধ্যমে দূর করা যাবে এবং বিশুদ্ধ মৃদু জল পাওয়া যাবে। আর ক্লার্কের পদ্ধতিতে কী হবে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলি চুন দিতে হবে, সেই চুন দেওয়ার ফলে বিক্রিয়ার মাধ্যমে সেখান থেকে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে এবং একই রকমভাবে সেটাকে পরিশ্রমণ প্রক্রিয়ার মাধ্যমে দূর করে বিশুদ্ধ মৃদু জল পাওয়া যাবে। তো এটা হলো অস্থায়ী ক্ষরতা দূরীকরণের পদ্ধতি এবং অত্যন্ত সিম্পল পদ্ধতি। এবং এরপরে যেটা আসবে সেটা হলো স্থায়ী ক্ষরতা বা পার্মানেন্ট হার্ডনেস দূর করার পদ্ধতি। স্থায়ী ক্ষরতা
ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ক্লোরাইড এবং সালফেট লবণের উপস্থিতির কারণে জলে স্থায়ী ক্ষারতা সৃষ্টি হয়। তো ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের বাইকার্বনেটেড থাকার জন্য অস্থায়ী ক্ষারতা, আর সালফাইড ও ক্লোরাইড লবণ থাকলে সেটা স্থায়ী ক্ষারতা। স্ফুরণ পদ্ধতিতে জলের স্থায়ী ক্ষারতা দূর করা যায় না। স্থায়ী ক্ষারতা নিম্নলিখিত পদ্ধতিতে দূর করা যায়। তাহলে স্ফুরণ বা যে ক্লার্ক মেথড তার মাধ্যমে যে এটা করেছিলাম অস্থায়ী ক্ষারতা দূর, সেটা কিন্তু স্থায়ী ক্ষারতা হবে না, তার জন্য আলাদা পদ্ধতি লাগবে। তো কী কী পদ্ধতি আছে এখানে? এক, কাপড় কাচা সোডা পদ্ধতি, সোডিয়াম কার্বনেট। ট্রিটমেন্ট উইথ ওয়াশিং সোডা, সোডিয়াম কার্বনেট। খড় জলে দ্রবীভূত ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও সালফেট লবণের সঙ্গে কাপড় কাচার সোডা বিক্রিয়া করে অদ্রবণীয় কার্বনেট তৈরি করে। যে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের যে ক্লোরাইড বা সালফেট আছে তার সঙ্গে যদি কাপড় কাচা সোডা, সোডিয়াম কার্বনেট NO2CO3 যুক্ত করা হয়, তো সেখান থেকে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের কার্বনেট অধক্ষিপ্ত হবে, MCO3 মানে এম হচ্ছে কি ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম, সেই MCO3 ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম কার্বনেট অধক্ষিপ্ত হবে এবং সেটা কি অদ্রবণীয় হওয়ার জন্য কি সেটা নিচের দিকে থিতিয়ে পড়বে এবং তারপর তাকে পরিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে দূর করা যাবে। তো একটা কি যে এটাকে সোডিয়াম কার্বনেট দিয়ে ট্রিট করা যেতে পারে, সেখান থেকে কার্বনেট তৈরি হবে, সেই কার্বনেট লবণটাকে সহজে পরিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে দূর করা যাবে। 2 নম্বর পদ্ধতি হচ্ছে ক্যালগন পদ্ধতি, ক্যালগনস মেথড। সোডিয়াম হেক্সা মেটাফসফেট Na6P6O18 বাণিজ্যিক নাম যার ক্যালগন, খড় জলে যোগ করলে নিম্নলিখিত রাসায়নিক বিক্রিয়াগুলি ঘটে। তো উপরে বিক্রিয়াতে যেমন সোডা Na2CO3 যুক্ত করা হয়েছিল, ঠিক একই রকমভাবে এখানে ক্যালগন যুক্ত করতে হবে, Na6P6O18, এবং তারপরে নিম্নলিখিত বিক্রিয়াগুলি হবে, যেমন Na6P6O18 এটা ভেঙে যাবে Na+, আর Na4P6O18 মাইনাসে, এবং এই যে মেটাল কার্বনেট বা সালফেট আছে বা ক্লোরাইড বা সালফেট আছে যেটা খড় জলের সঙ্গে মিশে থাকে, সেখান থেকে যে মেটাল Ma+2 ক্যালসিয়াম+2 বা ম্যাগনেসিয়াম+2 সেটা এই Na4P6O18, এই যে মেটাল +2 ক্যালসিয়াম+2 বা ম্যাগনেসিয়াম+2 সেটা কী করবে, যে ক্যালকন থেকে যে Na4P6O18 মাইনাস তৈরি হয়েছে, সেই Na4P6O18-2 এর সঙ্গে বিক্রিয়া করবে এবং এটা এখান থেকে একটা কমপ্লেক্স তৈরি করবে Na2MP6O18- এবং Na+। এবার এর ফলে কী হচ্ছে যে এই যে ক্যালকনটা, সেই ক্যালকনটা কী হচ্ছে, এই যে মেটাল আয়ন আছে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম তাকে নিজের মধ্যে করে নিল, তার ফলে কী হলো যে ক্ষরতা সেটা দূর হয়ে গেল। ক্ষরতা সৃষ্টি হওয়ার জন্য দায়ী কি ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের সালফেট বা ক্লোরাইড লবণ, তো তার মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামকে যদি সে নিজের মধ্যে নিয়ে নেয় তাহলে সে আর ক্ষর হবে না, জলটা এবার শুদ্ধ হয়ে গেল। জটিল অ্যানায়নটি, এই যে জটিল অ্যানায়নটি সেটা দ্রবণে ম্যাগনেসিয়াম+2 এবং ক্যালসিয়াম+2 আয়নকে ধরে রাখে মানে নিজের মধ্যে করে নেয় এবং তার ফলে জলের ক্ষরতা দূর হয়ে যায়। তো এটা হচ্ছে একটা ক্যালগন পদ্ধতি। ক্যালগনের যে নামটা সেটা মনে রাখতে হবে Na6P6O18 সোডিয়াম হেক্সামেটাফসফেট, এবং এটা কি ধাতুটাকে নিজের মধ্যে ধরে নেয় এবং তার ফলে কি জলের যে ক্ষরতা সেটা দূর হয়ে যায়। 3 নম্বর হচ্ছে আয়ন বিনিময় পদ্ধতি, আয়ন এক্সচেঞ্জ মেথড। এই পদ্ধতিকে জিওলাইট বা পারমিউটেড পদ্ধতিও বলা হয়, জিওলাইট বা পারমিউটেড পদ্ধতি বলা হয়ে থাকে। শোধক সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেটই হলো জিওলাইট বা পারমিউটেড। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট যে শোধক সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেটই হচ্ছে জিওলাইট বা পারমিউটেড। এই যে Na, সরলভাবে উল্লেখ করার জন্য সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট NaLSiO4 কে Na রূপে লেখা হয়। এই যে NaAlSiO4, সোডিয়াম অ্যালুমিনিয়াম Al আর সিলিকেট SiO4, সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, একে বলা হয় জিওলাইট। তো একে NaZ, এই যে AlSiO4 এই পুরোটাকে জেড দ্বারা ডিনোট করা হয় এবং Na রূপে লেখা হয়। যখন একে খড় জলে যোগ করা হয় তখন বিনিময় বিক্রিয়া ঘটে, যে আয়ন বিনিময় যেটা সেটা ঘটে, যে NaZ M+2 যেটা আছে, তো MZ2 তৈরি হবে আর Na+টা চলে আসবে। এমটা কি ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম, মানে আয়ন বিনিময় পদ্ধতি ঘটলো এবং তার জন্য কি আয়ন বিনিময় পদ্ধতি বলা হয়। জিওলাইট বা পারমিউটেড মেথডে বলা হয় কারণ এখানকে জিওলাইট এখানে কাজে লাগছে, সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট NaLSiO4। তো এই তিনটি পদ্ধতি কিছুই না, যে প্রথম ক্ষেত্রে সোডা, ক্যালগন পদ্ধতিতে সোডিয়াম হেক্সামেটাফসফেট, আর আয়ন বিনিময় পদ্ধতিতে সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট।
এই তিনটে পদ্ধতিতে তিনটে জিনিস কাজে লাগছে এবং তাদের মাধ্যমে আয়ন বিনিময় পদ্ধতি হওয়ার মাধ্যমে একটা অদ্রাব্য পদার্থ তৈরি হচ্ছে, যেটা অধঃক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আর সেখান থেকে স্থায়ী জলটা, সেখান থেকে মৃদু জলটা পাওয়া যাচ্ছে, বিশুদ্ধ জলটা পাওয়া যাচ্ছে। যে নেক্সট যে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, সেটা হচ্ছে কৃত্রিম রেজন পদ্ধতি বা সিনথেটিক রেজেন্স মেথড। এটা সবচেয়ে বেশি ইউজ করা হয় যেটা। তো কি আজকাল খড় জলকে মৃদু করা হয় কৃত্রিম ক্যাটায়ন বিনিময়কারী রেজিন ব্যবহার করে। বাইরে থেকে ক্যাটায়ন বিনিময় করতে পারে এমন রেজিন বাইরে থেকে যুক্ত করা হয়, যে পিউরিফাইগুলো থাকে, অ্যাকোয়া পিওর যেগুলো থাকে তার মধ্যে এগুলো ইউজ করা হয়। এই খড় জলকে মৃদু করা হয়। এই পদ্ধতিটি জিওলাইট প্রক্রিয়ার চেয়েও অনেক বেশি কার্যকরী। এই যে আগে দেখলাম জিওলাইট পদ্ধতি বা পারমিউটেড পদ্ধতি, যেখানে NaAlSi উপর সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট যুক্ত করা হয়েছিল, তার থেকেও বেশি পরিমাণে এটা কার্যকরী। জলে অদ্রবণীয় SO3H গ্রুপযুক্ত দীর্ঘ শৃঙ্খল অনেক জৈব অণু ক্যাটায়ন বিনিময় রেজিনে থাকে। যে এখানে কি বলা হয়েছে, যে জলে অদ্রবণীয় যে সালফেট গ্রুপ যুক্ত দীর্ঘ শৃঙ্খল অনেক জৈব অণু ক্যাটায়ন বিনিময় রেজিনে থাকে। তো রেজিনে কি থাকে, যে SO3H থাকে, যেটা কি জলের মধ্যে যে কি সেটা অদ্রবণীয়, জলে দ্রবীভূত হবে না, সেই রেজিনের মধ্যে এটা যুক্ত করা হয়ে থাকে। সোডিয়াম ক্লোরাইডের সাথে আয়ন বিনিময় করে রেজিন RSO3H বিক্রিয়া করে RNA তে পরিবর্তিত হয়। আর খড় জলে উপস্থিত ক্যালসিয়াম প্লাস টু ম্যাগনেসিয়াম প্লাস টু আয়নের সঙ্গে রেজিনের Na প্লাস আয়নের বিনিময় ঘটে খড় জল মৃদু হয়। এখানে আর হলো অ্যানায়ন রেজিন। তো